আজ আমরা আরোগ্য বা হিলিংয়ের শিল্পটা নিয়ে একটু গভীরে যাব। একজন আদর্শ চিকিৎসককে আমরা তো অনেক সময় জীবন রক্ষাকারী হিসেবে দেখি, কিন্তু তাকে যদি একজন তুখর গোয়েন্দা, মানে একজন মেডিকেল ডিটেকটিভ হিসেবে দেখা হয়, তাহলে কেমন হয়? দারুণ একটা তুলনা। যার কেস হলো রোগী, ক্লু হলো রোগের লক্ষণ, আর লক্ষ্য শুধু রোগটাকে ধরা নয়, বরং তার পেছনের আসল কারণটা খুঁজে বের করা। কারণ আজকের আলোচনায় আমরা ঠিক এই গোয়েন্দাগিরির নিয়মকানুনগুলোই খতিয়ে দেখব। আমাদের হাতে স্যামুয়েল হ্যানিম্যানের বিখ্যাত বই অর্গানান অফ মেডিসিনের ৩ নম্বর সূত্রের উপর ভিত্তি করে পাঠানো কিছু লেখা আছে। আচ্ছা। আর এই একটা সূত্রেই যেন বলে দেওয়া হয়েছে একজন সফল মেডিকেল ডিটেকটিভ হওয়ার জন্য কি কি জানতে হবে। ঠিক তাই। আমাদের আজকের মিশন হলো এই সূত্রটিকে ব্যবচ্ছেদ করে বোঝা যে কিভাবে রোগ, ঔষধ আর তার প্রয়োগের জ্ঞান একজন চিকিৎসককে নিছক প্রেসক্রিপশন লেখার কারিগর থেকে একজন সত্যিকারের আরোগ্য শিল্পীতে পরিণত করে। চলুন তাহলে। চলুন তাহলে এই তদন্ত শুরু করা যাক। সূত্র অনুযায়ী এই গোয়েন্দার ৩টি প্রধান বিষয় জ্ঞান থাকা আবশ্যক। প্রথমটাই হলো রোগের জ্ঞান, মানে প্রতিটি কেসে ঠিক কোন জিনিসটাকে সারিয়ে তুলতে হবে সেটা বোঝা। এখানেই কিন্তু প্রথম চমকটা। সাধারণ অর্থে রোগের জ্ঞান বলতে আমরা কি বুঝি? ডায়াবেটিস, ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো রোগের নাম জানা। হ্যাঁ, সেটাই তো। কিন্তু হ্যানিম্যানের দর্শনানুযায়ী এটা একেবারেই যথেষ্ট নয়। তার মতে প্রতিটি মানুষ স্বতন্ত্র। তাই ১০ জন মানুষের ফ্লু হলেও প্রত্যেকের ফ্লুয়ের প্রকাশভঙ্গি আলাদা হবে। মানে কিরকম আলাদা? ধরুন একজনের হয়তো শুকনো কাশি আর গা ব্যথা, আরেকজনের নাক দিয়ে জল পড়া আর প্রচণ্ড হাঁচি, আবার অন্যজনের হয়তো জ্বরের সাথে ভয় আর অস্থিরতা। ও আচ্ছা, তার মানে রোগের নামের চেয়েও রোগীর কষ্ট বা লক্ষণের ধরনটা বেশি গুরুত্বপূর্ণ। এটাকে তো ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বাতন্ত্র্যকরণ বলা হয়েছে, তাই না? অবস্থা, তার ঘুম, তার স্বপ্ন, কিসে তার কষ্ট বাড়ে বা কমে, এই সব খুঁটিনাটি তথ্য মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা। আচ্ছা। এই দর্শন অনুযায়ী রোগটা আসলে জীবনী শক্তির বিশৃঙ্খলা, যা এই লক্ষণগুলোর মাধ্যমে প্রকাশ পায়। তাই গোয়েন্দার মতো এই সমস্ত ক্লু সংগ্রহ করাই হলো প্রথম ধাপ। বেশ, তাহলে গোয়েন্দা সব ক্লু জোগাড় করে একটা চিত্র তৈরি করলেন। এর পরের ধাপ তো হলো সন্দেহভাজনকে খুঁজে বের করা, মানে ঔষধ নির্বাচন। লেখাগুলোতে এই প্রক্রিয়াটাকে একটা শৈল্পিক কাজ বলা হয়েছে। হ্যাঁ একটা রোগচিত্র আর ঔষধচিত্র মেলানোর ব্যাপার আছে এখানে। হ্যাঁ এটা খুব মজার একটা ধারণা। ভাবুন, পুলিশ একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনে একজন অপরাধী স্কেচ আঁকছে। হুম। এটাই হলো রোগীর সমস্ত লক্ষণ দিয়ে তৈরি করা রোগচিত্র। এরপর পুলিশ তাদের অপরাধীদের ডেটাবেস থেকে সেই স্কেচের সাথে হুবহু মিলে যাওয়া একজন অপরাধীর ছবি খুঁজে বের করছে। আচ্ছা। দুটো যখন নিখুঁতভাবে মিলে যায় তখনই তো সঠিক অপরাধীকে ধরা সম্ভব হয়। দারুণ উদাহরণ। তার মানে প্রতিটি ঔষধেরও নিজস্ব একটা চরিত্র বা চিত্র আছে, যেটা সুস্থ মানুষের উপর পরীক্ষা করে আগেই জেনে রাখা হয়। ঠিক তাই। হ্যানিম্যানের সময় সুস্থ মানুষের ওপর বিভিন্ন পদার্থ প্রয়োগ করে দেখা হতো যে সেগুলো কি কি লক্ষণ তৈরি করে। সেই সব লক্ষণের সমষ্টি হলো ওই পদার্থের ঔষধচিত্র। আর চিকিৎসকের কাজ? চিকিৎসকের শিল্পটা হলো রোগীর কষ্ট দিয়ে আঁকা স্কেচের সাথে ডেটাবেসে থাকা হাজার হাজার ছবির মধ্যে থেকে সবচেয়ে নিখুঁত ছবিটি খুঁজে বের করা। এই মিল যত সূক্ষ্ম হবে আরোগ্যের সম্ভাবনাও তত বাড়বে। এটা কোনো অনুমান নির্ভর কাজ নয়, এটা একটা বলা যায় ইয়েঞ্জিং? মেলানোর প্রক্রিয়া। আচ্ছা, তাহলে সঠিক ঔষধও খুঁজে পাওয়া গেল। এবার তো প্রয়োগের পালা। এখানেই ডোজ বা মাত্রা নিয়ে একটা অদ্ভুত কথা বলা আছে, যা আমাদের সাধারণ ধারণার ঠিক উল্টো। আমরা তো ভাবি যত শক্তিশালী ঔষধ তত তাড়াতাড়ি ফল। কিন্তু এখানে মিনিট ডোজেস বা ক্ষুদ্র মাত্রার কথা বলা হচ্ছে। হ্যাঁ। এবং এটাই এই দর্শনের অন্যতম বিপ্লবী একটা ধারণা। হ্যানিম্যান নিজে তার চিকিৎসার প্রথম দিকে তুলনামূলকভাবে বড় মাত্রায় ঔষধ ব্যবহার করতেন, কিন্তু ধীরে ধীরে তিনি মাত্রা কমাতে থাকেন। কেন? তিনি বুঝতে পারেন যে উদ্দেশ্যটা ঔষধের শক্তি দিয়ে রোগকে চেপে ধরা বা ধ্বংস করা নয়, বরং উদ্দেশ্য হল শরীরে একটা মৃদু সংকেত পাঠিয়ে তার নিজের জীবনী শক্তি বা বলতে পারেন প্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে তোলা। যাতে শরীর নিজেই রোগটাকে সারিয়ে তুলতে পারে।
ঠিক। তার মানে শরীরকে আলতো করে ধাক্কা দিয়ে সঠিক পথে চালিত করা, তার হয়ে পুরো যুদ্ধটা করে দেওয়া নয়। আপনি একেবারে টুকতু ধরেছেন। বৌরিককে উদ্ধৃত করে লেখাগুলোতে বলা হয়েছে মাত্রাটা ঠিক ততটুকুই হবে যা রোগীর মধ্যে কোনো নতুন কষ্ট বা দুর্বলতা তৈরি না করেই প্রাকৃতিক রোগকে অপসারণ করতে পারে। ইন্টারেস্টিং। মজার বিষয় হল এই ধারণাটা কিন্তু আধুনিক বিজ্ঞানের কিছু তত্ত্বের সাথে মিলে যায়, যেমন হরমিসিস, যেখানে বলা হয় অল্প পরিমাণ স্ট্রেস বা টক্সিন আসলে শরীরকে উদ্দীপ্ত করে আরও শক্তিশালী করে তোলে। তাই নাকি? হ্যাঁ, হ্যানিম্যান হয়তো ভিন্ন পরিভাষায় প্রায় 200 বছর আগে একই মূলনীতির কথা বলছিলেন। এটা সত্যিই অবাক করার মতো। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, যদি ঔষধ নির্বাচন একদম সঠিক হয়, স্কেচ আর ছবি যদি হুবহু মিলে যায়, তাহলেও কি কেস সমাধান হয়ে যাবে? লেখাগুলোতে একটা দারুণ বিষয় উল্লেখ করা হয়েছে, কখনো কখনো সঠিক ঔষধ দেওয়ার পরেও কাজ হয় না। এই বাধাগুলো কি কি? এটাই হলো একজন ভালো গোয়েন্দা আর একজন সেরা গোয়েন্দার মধ্যে পার্থক্য। আচ্ছা। সেরা গোয়েন্দা শুধু অপরাধীকে শনাক্ত করেই থামেন না, তিনি অপরাধের পেছনের পরিবেশটাকেও বিশ্লেষণ করেন। এখানেও তাই, এই বাধাগুলো মূলত রোগীর জীবনযাত্রা, পরিবেশ এবং মানসিক অবস্থার সাথে জড়িত। চিকিৎসককে এই বাধাগুলো খুঁজে বের করে দূর করতে হয়। যেমন কিছু নির্দিষ্ট উদাহরণ দেওয়া যেতে পারে? অবশ্যই। যেমন ধরুন খাদ্যাভ্যাস। হয়তো রোগীকে এমন একটি ঔষধ দেওয়া হয়েছে যার কার্যকারিতা কফি বা অন্য কোনো তীব্র গন্ধযুক্ত খাবার খেলে নষ্ট হয়ে যায়। ও। রোগী যদি সেটা না জেনে প্রতিদিন সকালে কফি পান করতে থাকেন, তাহলে সেরা ঔষধও তো কাজ করবে না। ঠিক। আবার ধরুন রোগীর জীবনযাত্রা। তিনি হয়তো মাদকাসক্ত বা তার ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। এই অনিয়মগুলো আরোগ্যের পথে বড় বাধা। পরিবেশের কথাও তো বলা হয়েছে, যেমন একজন হাঁপানির রোগীকে সঠিক ঔষধ দেওয়া হলো, কিন্তু তিনি একটা স্যাঁতস্যাঁতে আলো বাতাসহীন ঘরে বাস করেন। সেক্ষেত্রে তো ঔষধের একার পক্ষে লড়াই করা কঠিন। একদম। পারিপার্শ্বিক অবস্থাকে উপেক্ষা করলে চলবেই না। তবে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হল মানসিক অবস্থা। মানসিক অবস্থা। হ্যাঁ, ধরুন একজন রোগীর হজমের সমস্যার জন্য চিকিৎসা চলছে, কিন্তু তার রোগের মূল কারণ হল অফিসের বসের সাথে দীর্ঘদিনের চাপা ক্ষোভ বা সম্পর্কের টানাপোড়েন। এই মানসিক চাপটা যদি দূর না করা যায়, তাহলে পেটের সমস্যা সাময়িকভাবে কমলেও পুরোপুরি সারবে না। ঠিক। হ্যানিম্যান বলেছেন, যদি মানসিক কোনো কারণই রোগের মূল হয়, তবে তা দূর না করা পর্যন্ত রোগীকে স্থায়ীভাবে সুস্থ করা অসম্ভব। তার মানে চিকিৎসকের কাজ শুধু শারীরিক লক্ষণ দেখা নয়, রোগীর মনের গভীরে উঁকি দেওয়া। কিন্তু এটা তো বেশ কঠিন কাজ আজকের দিনে, যেখানে ডাক্তাররা একজন রোগীর জন্য খুব কম সময় পান। সেখানে এত গভীরে যাওয়া কি আদৌ সম্ভব? প্রশ্নটা খুবই যৌক্তিক, আর এখানেই এই দর্শনের আদর্শ আর বাস্তবতার মধ্যে একটা ফারাক তৈরি হয়। তবে মূল বার্তাটা হলো চেষ্টা করা। হয়তো চিকিৎসক রোগীর জীবনের সব মুশকিল সমাধান করতে পারবেন না, কিন্তু সমস্যাটা যে একটা বাধা, সেটা রোগীকে বুঝিয়ে দেওয়া তো চিকিৎসার একটা বড় অংশ। রোগীকে তার জীবনযাত্রা পরিবর্তনের জন্য উৎসাহিত করা, তাকে পথ দেখানো, এটাও চিকিৎসকের দায়িত্বের মধ্যে পড়ে। লেখাগুলোতে এই পর্যবেক্ষণের গুরুত্ব বোঝানোর জন্য একটা খুব সুন্দর উদাহরণ আছে। সিপিয়া নামের একটি ঔষধের কেস। ব্যাপারটা কি হয়েছিল? হ্যাঁ, উদাহরণটা দারুণ। একজন রোগীকে কিছু লক্ষণের উপর ভিত্তি করে সিপিয়া ঔষধটি দেওয়া হয়েছিল। অনেক লক্ষণ মিলে গেল, একটা গুরুত্বপূর্ণ ক্লু চিকিৎসকের চোখ এড়িয়ে গিয়েছিল। কি সেটা? রোগী বলতেন যে তিনি ঘুম থেকে উঠে একদম সতেজ বোধ করেন না, বরং আরও ক্লান্ত লাগে। অথচ সিপিয়া ঔষধটির একটি নির্দেশক লক্ষণ হল রোগী অল্প ঘুমিয়েও খুব ফ্রেশ অনুভব করেন। ও, তার মানে একটা ছোট্ট ক্লু পুরো কেসটাকে ঘুরিয়ে দিল। ঠিক তাই। চিকিৎসক যখন এই অমিলটা লক্ষ্য করলেন, তিনি বুঝলেন তার ঔষধ নির্বাচন ভুল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ঔষধটি বন্ধ করে রোগীর সব লক্ষণ আবার নতুন করে বিশ্লেষণ করলেন। এরপর এমন একটি ঔষধ দিলেন যার সাথে ওই ঘুম থেকে উঠে সতেজ না লাগার লক্ষণটা হুবহু মিলে যায়, এবং এরপর রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেন। দারুণ। এটা প্রমাণ করে প্রথম অনুমানের উপর ভিত্তি করে বসে থাকলে চলবে না। একজন গোয়েন্দার মতো ক্রমাগত পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে এবং নিজের ভুল স্বীকার করে গতিপথ পরিবর্তন করার মতো সৎ সাহস রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম লক্ষণ মেলানো, সঠিক ঔষধ নির্বাচন এবং বাধা দূর করা নিয়ে। কিন্তু কিছু কিছু কেস তো আরও জটিল হয়, বিশেষ করে পুরনো বা ক্রনিক রোগ। হ্যাঁ,
লেখাগুলোতে এই ধরনের রোগের ক্ষেত্রে মায়াজাম নামে একটি ধারণার কথা বলা হয়েছে, যা বেশ রহস্যময় শোনায়। বলা হচ্ছে এটা না বুঝলে নাকি চিররোগ সারানোই সম্ভব নয়। রহস্যময় শব্দটা যথার্থ, কারণ এটা এই দর্শনের সবচেয়ে গভীর এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশ। মায়াজামকে আপনি একটা গাছের মূলের সাথে তুলনা করতে পারেন। গাছের মূল? হ্যাঁ, ধরুন আপনার বাগানে একটা আগাছার গাছ বারবার হচ্ছে। আপনি বারবার ডালপালা ছেটে দিচ্ছেন, কিন্তু কিছুদিন পর আবার নতুন ডাল গজাচ্ছে, কারণ আপনি মূলটাকে ধরেননি। মায়াজাম হলো সেই অদৃশ্য মূল। তার মানে আমরা যেগুলোকে রোগ, যেমন একজিমা, অ্যাজমা, মাইগ্রেন হিসেবে দেখি, সেগুলো আসলে ডালপালা, আর মায়াজাম হলো সেই মূল যা থেকে এই রোগগুলো শক্তি পায়। একদম। হ্যানিম্যানের মতে মানবজাতির মধ্যে বংশানুক্রমে বা অর্জিত কিছু গভীর ত্রুটি বা প্রবণতা রয়েছে, যা এইসব ক্রনিক রোগের ভিত্তি। তিনি মূলত 3টি প্রধান মায়াজামের কথা বলেছেন: সোরা, সিফিলিস এবং সাইকোসিস। আচ্ছা। তার মতে একজন চিকিৎসক যদি শুধু বর্তমান লক্ষণগুলো চিকিৎসা করেন, মানে শুধু ডালপালা ছাটেন, তাহলে রোগ সাময়িকভাবে চাপা থাকবে, কিন্তু নির্মূল হবে না। বারবার ফিরে আসবে, হয়তো নতুন কোনো রূপে। তাহলে কি বলা যায় এটা অনেকটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জেনেটিক প্রিডিসপোজিশন বা বংশগত প্রবণতার ধারণার মতো? কিছুটা সেরকমই, তবে এটা তার চেয়েও ব্যাপক। এটা শুধু শারীরিক নয়, মানসিক প্রবণতাকে অন্তর্ভুক্ত করে। এই দর্শন অনুযায়ী একজন সত্যিকারের আরোগ্য শিল্পী হতে হলে চিকিৎসককে এই গভীর জ্ঞান অর্জন করতে হবে। মানে তাকে রোগীর পারিবারিক ইতিহাস, তার পূর্বের রোগভোগ এবং তার ব্যক্তিত্বের ধরন বিশ্লেষণ করে বুঝতে হবে যে কোন মায়াজম বা মূলগত ত্রুটি তার কষ্টের পেছনে কাজ করছে। তবেই তিনি মূল ধরে টান দিতে পারবেন এবং চিরস্থায়ী আরোগ্য সম্ভব হবে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হল একজন আদর্শ চিকিৎসক নিছক একজন বিজ্ঞানী নন। তাকে একই সাথে হতে হবে একজন মনোবিজ্ঞানী, যিনি রোগীর মনের গভীরে ডুব দিতে পারেন, একজন গোয়েন্দা, যিনি ক্ষুদ্রতম ক্লুও ছাড়েন না, এবং একজন শিল্পী, যিনি রোগীর কষ্টের হাজারো টুকরোকে মিলিয়ে একটা নিখুঁত চিত্র আঁকতে পারেন। তাকে শুধু রোগ নয়, রোগীকে, তার পারিপার্শ্বিকতা, তার মানসিক জগৎ, তার অভ্যাস, এই সব কিছু মিলিয়ে সম্পূর্ণরূপে বুঝতে হয়। একদম। এর মূল বার্তা হল আরোগ্য একটা খণ্ডিত নয়, বরং একটি সামগ্রিক বা হোলিস্টিক প্রক্রিয়া। শরীর, মন এবং পরিবেশ, এই 3টি একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। আচ্ছা। হ্যানিম্যানের 3 নম্বর সূত্রটি আসলে একটি সংক্ষিপ্ত ম্যানুয়াল, যা একজন চিকিৎসককে বলে দেয় কিভাবে এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি অর্জন করা যায়। ওষুধের জ্ঞানের পাশাপাশি জীবনকে বোঝার জ্ঞানও সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই আধুনিক চিকিৎসা ব্যবস্থার যুগে, যেখানে সবকিছু খুব বিশেষায়িত আর প্রায়ই রোগের নামের উপর ভিত্তি করে নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করা হয়, সেখানে প্রতিটি মানুষের স্বতন্ত্র গল্পকে, তার বাড়ি, তার কাজ, তার গোপন দুঃখগুলোকে এতটা গুরুত্ব দেওয়ার এই দর্শনটি আমাদের স্বাস্থ্য নিয়ে নতুন করে কি ভাবতে শেখায়। হয়তো আরোগ্য শুধু সঠিক ওষুধে নয়, রোগীর গল্প মন দিয়ে শোনার মধ্যেও লুকিয়ে থাকে।